ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে একটি 1.4 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন পর্যন্ত আমি সমাধা করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো আজ সমাধা করে দিব। সেক্ষেত্রে দেখো, গতদিন পর্যন্ত তোমাদের আমি সমাধা করে দিয়েছিলাম শুধুমাত্র 4.1-এর 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের অঙ্কগুলো। অর্থাৎ 1 নাম্বারে ছিল বেশ কিছু যুগল সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, সেগুলো আমাদের সমতুল কিনা সেটি যাচাই করা। আর 2 নম্বরে ছিল সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। আমি কিন্তু তোমাদেরকে একটি কথাই বলেছিলাম যে সমহর কিনা সেগুলি আমাদের প্রকাশ করতে হলে আমাদের আগেই লাগে লসাগু এবং গসাগু সম্পর্কে একটি ধারণা বা জ্ঞান আমাদের থাকা দরকার, যেটি আমরা আগের অধ্যায়ে আমরা শিখে আসছি। লসাগু এবং গসাগু সম্পর্কে মৌলিক আলোচনা এবং সে সম্পর্কে একটি অনুশীলনী আমরা তোমাদেরকে শিখিয়ে আসছি। তা এখন আমরা 3 নম্বর অঙ্ক সমাধান করব। 3 নম্বর এখানে দেওয়া আছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। যেমন আমরা কিন্তু ছোটোবেলা থেকে, অর্থাৎ ক্লাস 1, 2, 3 থেকে আমরা শিখে আসছি যে কোনো সংখ্যাকে ছোট থেকে বড় ক্রমে সাজানো। যেমন মনে করো 2, 8, 3, 5, 10 এ কতগুলো সংখ্যা দেওয়া ছিল, বললো এগুলিকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে তোমরা কি করতে, সবচেয়ে ছোট কত 2, তার চেয়ে একটু বড় 3, তার চেয়ে একটু বড় 5, তারপর 8, তারপর 10। তাহলে এই যে সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজালাম, এটি হলো আমাদের একটি পূর্ণ সংখ্যার ক্রমানুযায়ী সাজানো। এখন সেই পূর্ণ সংখ্যা না হয়ে যদি আমাদের ভগ্নাংশ হয়, সেই ভগ্নাংশগুলোকে কিভাবে আমরা কোনটি ছোট এবং কোনটি বড় সেই জিনিসগুলো আমরা কী করে বুঝবো, সেগুলো বোঝার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো তোমাদেরকে আমি শেখাচ্ছি। দেখো, তার আগে আরেকটি কথা বলিনি, আমরা গাণিতিক প্রতীক সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আলোচনা করা হয়েছে। প্রতীকটা কি? সেই গাণিতিক প্রতীকের মধ্যে অনেক ধরনের প্রতীক আছে, তার মধ্যে একটি হলো ছোট এবং বড়, অর্থাৎ গ্রেটার দেন, লেস দেন, মানে আমরা ছোট প্রতীক এবং বড় প্রতীক। তাহলে সেই ছোট হলো আমাদের এইভাবে বাম দিকে অ্যাঙ্গেলটা থাকলে এটাকে বলি আমরা ছোট প্রতীক, আর ডান দিকে যদি আমাদের এটা থাকে তাহলে এটাকে বলি আমরা বড় প্রতীক। সবচেয়ে বড় একটা সহজ উপায় কি দেখো তো, আমার এটা ডান হাতটাকে যদি আমি এইভাবে করি, দেখো এখানে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল না? তাহলে ডান হাতকে এইভাবে করলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এটা কি ডান হাত আমাদের শক্তিশালী বেশি, অর্থাৎ এটা হলো বড় প্রতীক। আর বাম হাতটাকে যদি আমি অ্যাঙ্গেল করি তাহলে কোন দিকে হয়? ওই দিকে, তাই না? এই যে দেখো, এটা কি বাম হাতের সাথে আমাদের মিল আছে? আমার এই যে হাতের সাথে তোমরা দেখো, তারপরে বাম হাতে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এখানে, এটা কিন্তু সেই দিকেই অ্যাঙ্গেল, অর্থাৎ বাম হাত আমাদের কম শক্তিশালী, ডান হাতটা কিন্তু শক্তিশালী বেশি। তার মানে আমাদের বড়, ডান হাতটা বড়, আর বাম হাতকে অ্যাঙ্গেল করলে যেটা দাঁড়ায় সেটি হলো ছোট। এটা আমাদের বোঝার একটা সহজ পদ্ধতি আর কি, কিন্তু আসলে এই ডান হাত বাম হাত কিন্তু কোনো মেটার না, এটা কিন্তু সঠিক সমাধান না। তাহলে এটাকে আমরা বলি বড় প্রতীক, আর এটাকে বলি ছোট প্রতীক। ঠিক আছে? বড় বা বৃহত্তম বা বৃহত্তর বা ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর, যেটাই বলি আমরা। এই এখন এটা বলার মধ্যে আমাদের কিছু পদ্ধতি আছে। যেমন যদি বলি আমি, মনে করো 2 ইজ লেস দ্যান 3, অর্থাৎ 2 ছোট কার চেয়ে? 3-এর চেয়ে। আমরা পড়া কিন্তু 3টাকে আগে বলবো না, আমাদের পড়ার নিয়ম বাম দিক থেকে আমরা পড়ে যাই না সংখ্যাগুলো, আমরা যে কোনো একটা লাইন পড়ে যাই বাম দিক থেকে, এই দিক থেকে পড়ে যাই 2, 3, 5, 8, 10, কিন্তু ওই দিক থেকে তো আমরা পড়ে আসি না। তাহলে এখানেও আমরা পড়বো বাম দিক থেকে। তাহলে বাম দিকে কত? 2। তাহলে 2 ছোট 3-এর তুলনায় বা 3-এর চেয়ে। আবার যদি এটাকে এরকম লিখতাম, 3 ইজ গ্রেটার দেন 2, তাহলে আমি কিন্তু 2টাকে আগে বলতাম না, তখন বলতাম আবার 3, মানে 3 বড় কার চেয়ে? 2-এর চেয়ে। তাহলে এই ছোট এবং বড় প্রতীকটা ব্যবহার কিন্তু একই, মূল বিষয়বস্তু কিন্তু একই। একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, সেই জিনিসটি অ্যাঙ্গেলের ভিতরে যেটা আছে সেটি কিন্তু বড়। দেখো, এইদিকে অ্যাঙ্গেলের ভিতরে আছে কত? 3, অ্যাঙ্গেলের ভিতরে আছে কত? 3। তাহলে অ্যাঙ্গেলের ভিতরে যেটা থাকে সেইটি বড়, আর অ্যাঙ্গেলের বাহিরে যেটা, অ্যাঙ্গেল মানে কি? কোণ, একটি কোণ, এই কোণের ভিতরে যেটা সেটি হলো বড়, আর কোণের বাহিরে যেটা সেটি ছোট। তাহলে এখন আমরা বলতে পারি বড় এবং ছোট লেখার জন্য আমরা এভাবেও ব্যবহার করতে পারি, এভাবেও ব্যবহার করতে পারি, কিন্তু আসলে আমাদের ছোট থেকে যখন বড় যাব তখন আমরা ছোটটাকে আমরা এই প্রতীক ব্যবহার করব, তখন কিন্তু এটা ব্যবহার করব না, কারণ এখান তো আমাদের আগে হয়ে গেল বড়টা, তারপরে হলো ছোটটা। তাহলে ছোট থেকে বড় প্রতীক ব্যবহার করতে হলে আমরা 2 ইজ লেস দ্যান 3, তাহলে এই অঙ্কটা কি আমরা এরকম লিখতে পারতাম না? তাহলে কমা না দিয়ে
2 ইজ লেস দ্যান 3 মানে 2 3-এর চেয়ে ছোট, 3 5-এর চেয়ে ছোট, 5 8-এর চেয়ে ছোট, 8 10-এর চেয়ে ছোট। আবার এটাকে যদি উল্টাভাবে লিখতাম, দেখো 10 8-এর চেয়ে বড়, 8 5-এর চেয়ে বড়, 5 3-এর চেয়ে বড়, 3 2-এর চেয়ে বড়। তাহলে এটা কি আবার এইভাবে আমরা গ্রেটার দেন মানে বড় প্রতীক দিয়েও আমরা লিখতে পারতাম। তাহলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেটাই আমরা লিখি এইভাবে আমরা সাজাবো প্রতীকের সাহায্যে। এখন এগুলি আমাদের কিন্তু কি সাধারণ সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলি পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করি। কিন্তু এখন যদি আমাদের ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব, সেই ভগ্নাংশের ব্যবহারটাকে আমরা তোমাদেরকে শেখাচ্ছি এখন। তাহলে সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশ মানে কি, দেখো উপরে আছে মনে করলাম 2 আর নিচে আছে 3, আর উপরে আছে 1 নিচে আছে 3, এই দুটির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। এখানে দেখো আমি কোনো একটি জিনিসকে, আমার কিছু পরিমাণ পণ্য ছিল, সেই পণ্যকে আমি 3 ভাগ করলাম, 3 ভাগের মধ্যে 3টি ভাগ করলাম, সেই 3 ভাগের মধ্যে একজনকে আমি দিলাম 2 ভাগ আর একজনকে দিলাম 1 ভাগ। তাহলে যাকে 2 ভাগ দিলাম সে বেশি পেল না, তার আমাদের দেখো 3 ভাগের 2 ভাগ এটি অবশ্যই বড় কার তুলনায়, 3 ভাগের 1 ভাগের তুলনায়। তাহলে এটা কিন্তু আমরা সহজেই বলতে পারলাম। যদি আমাদের থাকে 2 নিচে 4, 1 নিচে 4, তারপর মনে করো থাকে 3 নিচে 4, এগুলোর মধ্যে কোনটা কার চেয়ে বড়? দেখো তো, এই যে 1, 4 ভাগের 1 ভাগ বড় না 4 ভাগের 2 ভাগ বড়? অবশ্যই 4 ভাগের 2 ভাগ বড়, তাহলে আমি এইদিকে দিয়ে দিতে পারি। আবার দেখো 4 ভাগের 1 ভাগ বড় না 4 ভাগের 3 ভাগ বড়? অবশ্যই 4 ভাগের 3 ভাগ বড়, তাহলে এই 4-এর 1-এর তুলনায় 4-এর 3টা বড়, তাহলে এদিকে দিতে পারি। তাহলে একটার মধ্যে 2 ধরনের হলো। কিন্তু এটাকে আমরা যদি ছোট থেকে বড় ক্রমে সাজাতে চাই তাহলে সবচেয়ে ছোট কোনটা? দেখো তো 4 ভাগের 1 ভাগটা ছোট, তাই না? তাহলে 4 ভাগের 1 ভাগ ছোট, তার চেয়ে একটু বড় কত? 4 ভাগের 2 ভাগ, তার চেয়ে একটু বড় 4 ভাগের 3 ভাগ। তাহলে এভাবে আমরা এই ছোট থেকে বড় লিখলাম, আবার বড় থেকে ছোট এটাকে উল্টায় লিখতে পারি। তাহলে এভাবে আমরা ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখব। কিন্তু এখন কথা আছে, আবার আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে সহজ থেকে একটু কঠিনের দিকে চলে যাচ্ছি। তাহলে ভগ্নাংশের ছোট বড় তোমাদের এখানে দেখানো হলো, কিন্তু এগুলি আমাদের প্রত্যেকটাই দেখো হরগুলো সমান ছিল। এখানে আবার যখন তুলনা করলাম তখন হর 3টাই সমান ছিল। হর কত? এখানেও 4 4 4, সব জায়গাতেই হরগুলো সমান ছিল, লবগুলো ভিন্ন ছিল। তখন আমরা দেখতে পেলাম যে যখন প্রতিটি ভগ্নাংশের মধ্যেই হরগুলো সমান থাকে কিন্তু লবগুলো ছোট বড় থাকে, তখন আমরা চিন্তা করি হরগুলো যদি সমান হয় তাহলে লবের মধ্যে যেটি সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি বড়। যেমন হর 3টি সমান, লবের মধ্যে বড় কোনটা? 3, এই জন্য 3 আলাটা সবচেয়ে বড়। তারপর আবার দেখো এই দুইটির মধ্যে কোনটি বড়? 2 বড়, 1-এর তুলনায় 2 বড় না, এই জন্য 2-এরটা বড়। আবার 1 হলো সবচেয়ে ছোট, এই জন্য এটা ছোট। তাহলে এভাবে আমরা যদি হর সবসময়ের জন্যই সমান থাকে তাহলে লবে যে মানটি সবচেয়ে বড় সেটি হবে বড়, আর লব সেই ভগ্নাংশটি হবে বড়, আর লবের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটি হবে সবচেয়ে ছোট। তাহলে এটি কিন্তু আমাদের একটা সহজ পন্থা। এখন দেখো আমাদের বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু ভগ্নাংশের এই অঙ্কগুলো ছোট বড় তুলনা বা ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলি কিন্তু ছোট ছোট অঙ্কগুলো তোমরা একদম ক্লাস 3 থেকে শিখে আসছো, ক্লাস 3 4 5 শিখে আসছো। এখন 6-এ এসে একটু বড় অঙ্ক পাবে, এরকম ছোট ছোট অঙ্ক পাবে না। আর সেক্ষেত্রে দেখো আমার এখানে প্রত্যেকটি আমার হরগুলো সমান ছিল, কিন্তু আমাদের বইতে এখন আমি 3 নম্বর অঙ্কটা করব, সেখানে একদম প্রথমের অঙ্কটাই দেখো একটু বড় বড় সংখ্যা। আমি কিন্তু আগেই তোমাদের বলে আসছি ক্লাস 3 থেকে 5 পর্যন্ত তোমরা 3 4 5 3টি ক্লাস তোমরা ভগ্নাংশের এই ছোটো ছোটো অঙ্কগুলো করে আসছো। এখন কিন্তু এই ছোটো অঙ্কগুলো নাই, একটু বড় অঙ্ক। আর সেই বড় অঙ্কটা আমাদের দেখো বইয়ের একদম প্রথম অঙ্কটাই 3-এর ক। এখানে তো আছে 7 ভাগের 6 ভাগ, 9 ভাগের 7 ভাগ, 21 ভাগের 16 ভাগ, 63 ভাগের 50 ভাগ। তাহলে এই যে সংখ্যাগুলো ভগ্নাংশগুলো এগুলো কিন্তু একটু বড় বড় ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে আমাকে বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব মানে কি? ছোট, মানে নিচে ছিল ছোট, সেই ছোট থেকে ঊর্ধ্ব মানে উপরে, ছোট থেকে বড় ক্রমে সাজাও। তার মানে
সবচেয়ে ছোটোটা আগে লিখবো, তার চেয়ে একটু বড়োটা পরে লিখবো, তার চেয়ে আর একটু বড়োটা আরও পরে লিখবো। এটাকে বলা হয়েছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। এখন এই অঙ্কগুলো আমাদের প্রত্যেকটাতে দেখো হরগুলো সমান, কিন্তু এখন মানের ঊর্ধ্বক্রম অনুসারে যখন সাজাবো, এখানে আমাদের বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে একটারও হর সমান নাই। এখানে প্রথমটা আছে 7-এর 6, তারপরটা আছে 9-এর 7। তোমরা বইটা বের করো, দেখো বইয়ের 22 পৃষ্ঠা, তোমরা বই বের করো 22 পৃষ্ঠা, অনুশীলনী 1.4-এর 3 নম্বর অঙ্ক। আমি অঙ্কটা করে দিই আগে। এখন আমি তোমাদেরকে একটি কথাই বলছি, যদি আমাদের হরগুলো সব সমান থাকে তবে আমরা এই প্রক্রিয়া অবলম্বন করব। আর যদি হরগুলো সমান না থাকে তাহলে আমাদেরকে কি করে নিতে হবে, আমরা কিন্তু 2 নম্বর অঙ্কে এর আগের লেকচারে তোমাদেরকে দেখো, আজকে কত নাম্বার লেকচার, 82 নাম্বার, তোমরা 81 নাম্বার লেকচারে দেখে নিতে পারো। 1.4-এর 2 নম্বর অঙ্কে আমরা কিছু অঙ্ক করেছিলাম, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমাদের যে ভিন্ন ভিন্ন ভগ্নাংশে ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট যে ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশগুলোকে প্রত্যেকটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নেব, অর্থাৎ প্রত্যেকটার ভগ্নাংশের হরগুলো যেন সমান হয়। তাহলে সমান কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের আগের লেকচার আমি শিখিয়ে আসছি। তাহলে সেখান থেকে তোমরা একটু দেখে নিলে তোমাদের অনেকটাই উপকার হবে। তাহলে দেখো আমাদের অঙ্কটা আগে উঠাই আমি, যেমন 3-এর ক, 3-এর ক, ঠিক আছে। এখানে আছে 6, নিচে 7, 7, 9, 16, নিচে 21, 50, নিচে 63। তাহলে আমাদের এই ভগ্নাংশগুলো এখানে দেওয়া আছে। এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে আমাকে চিন্তা করতে হবে, দেখো কোনোটারই কিন্তু হর সমান নাই। হর মানে কি, নিচের মানগুলো, নিচের মান এখানে আছে 7, 9, 21, 63, তাহলে একটাও কিন্তু সমান নাই। কিন্তু আমাদের এখন যদি সমান থাকতো, কিছুক্ষণ আগে আমরা বললাম, তাহলে দেখতাম উপরে কোনটা বড়, মানে লবে সেই ভগ্নাংশটাই বড়। কিন্তু এখন তো আমাদের সমান না, তবে এখান থেকে আমরা কিন্তু বলতে পারছি না যে কোন ভগ্নাংশটা ছোট, কোন ভগ্নাংশটা বড়। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এই হরগুলোকে আগে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমাদের আগের লেকচারে 2 নম্বর অঙ্কে তোমাদেরকে আমি সেই প্রক্রিয়াগুলো দেখিয়ে দিয়েছি। তাহলে সেই দেখানো অনুযায়ী আমি এখন অঙ্কটা করে নিই সরাসরি। দেখো প্রদত্ত, আমি বইটাকে আগে রেখে নিই। প্রদত্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর বা ভগ্নাংশে পরিণত করি বা রূপান্তর করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে এক্ষেত্রে আমাদের এই হরগুলোর আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কীভাবে রূপান্তর করছিলাম মনে আছে কিনা তোমাদের জানি না, আমি একটু আগে বললাম, আগের লেকচারটা তোমরা দেখে নিতে পারো, তারপরও না দেখলেও সমস্যা নাই, এখানে দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে যতগুলো হর আছে এই প্রত্যেকটি হরের লসাগু বের করবো আগে। 7, 9, 21, 63, এই সবগুলো লসাগু বের করার নিয়মটা কি দেখো, এখানে সর্বনিম্ন আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে 7কে ভাগ করা যায় না, 7ই লিখলাম। 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 21কে ভাগ করলে 7, 3 দিয়ে 63কে ভাগ করলে 3 দুগুণে 6, 3 একে 3, 3 21। আবারও 3 দিয়ে 21কে আর 3কে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে 7কে ভাগ করা যায় না। 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 7কে ভাগ করা যায় না। 21কে 3 দ্বারা ভাগ করলে 3, 7 21, এই তো। আবার দেখি, 7, 3, 3 7 21, 3 দুগুণে 6, 3 একে 3, 7 1 7, 3 7 21। আচ্ছা, আবার এই মানটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। দেখো সাত দিয়ে 7কে ভাগ করলে 1 1 1 1 1, তাহলে সুতরাং লসাগু
কত 3 গুণন মানে এই 3 গুণন 3 গুণন 7, তাই না, সমান সমান এখানে তো সবগুলোই 1, তাহলে 3 3 9, 7 9 63। তাহলে এই সবগুলো ভগ্নাংশর যে হরগুলো আছে সেই হরগুলোর লসাগু আসলো 63। তাহলে এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর যেহেতু করব, তাহলে আমরা এই প্রথম ভগ্নাংশকে লিখতে পারি। সুতরাং 6 নিচে 7, তোমাদেরকে যেভাবে দেখাইছিলাম এর আগে একটু মনে করার চেষ্টা করো। এখানে দেখো 6 নিচে 7 লিখলাম, গুণ চিহ্ন দিব। আমাদের উদ্দেশ্য হলো প্রত্যেকটা ভগ্নাংশের হর 67 বানানো, কিন্তু এখানে আছে আমার 7, কিন্তু আমার দরকার 63। তাহলে 63 আমার কীভাবে সাথে সাথে কত গুণ করলে 63 পাওয়া যায়? 63কে 7 দ্বারা ভাগ দাও, তাহলেই পাওয়া যায়। 63কে 7 দ্বারা ভাগ দিলে কত হয়? 7 9 63। তাহলে আমরা এখানে 9, অথবা অন্য আরেকটি পদ্ধতি তোমাদেরকে আমি খুব সহজ পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। এখানে আছে আমার 7, তাই না, আমার এই যে গুণ ফলগুলো দেখাইছি তার মধ্যে 7 আছে, তাহলে বাকি 2টা হবে। তাহলে 63 বানাতে হলে সাথে সাথে কত গুণ করতে হবে? এই 2টা গুণ করতে হবে। তার মানে কিন্তু 3 3 9 গুণ করতে হবে, 9। তাহলে নিচে 9 গুণ করলাম, ওপরেও 9 গুণ করলাম, সমান সমান এখানে পেয়ে গেলাম আমরা 63, আর উপরে 6 9 54। এখানে আমরা ইচ্ছে হলে এরকম দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। আমি আবার বলছি, এটি ইচ্ছে হলে দিতে পারো, না দিলেও অঙ্কে কাটবে না। কারণ এখানে যে 9টা, এই 9টা আমি কীভাবে পেলাম সেই কথাটা এখানে বলা হয়েছে। 63 ভাগ, এই যে আমার 7 ছিল, 63 ভাগ 7 সমান সমান 9। এটা আমরা কীভাবে পেলাম সেটা দেখানোর জন্য। 63 আমার দরকার, কিন্তু আছে 7, যার জন্য 7 দিয়ে আমি 63কে আগে ভাগ করি। ভাগ করে কত হয়? 9 হয়। আর সেই 9টা কীভাবে হলো সেটা টেকনিকটা আমি এখানে দেখাইছি। 7 বাদ দিলে বাকি থাকে 3 আর 3, তাহলে 3 3 9। এটা হলো সহজ টেকনিক আর কি। এখন দেখো একটা মান গেল, আরেকটা আছে কত? 7 নিচে 9। তাহলে এখন উপরে দেখো আমার নিচে আছে 9, উপরে আছে 7, আমার দরকার 63। তাহলে এই 9 দিয়ে 63কে ভাগ করি, তাহলে মানে 3 আর 3, 3 3 9 বাদ গেলে তাহলে থাকে কত? অনলি 7 থাকে না, অর্থাৎ 7 9 63। আমার দরকার হরে আমি 63 বানাবো, আর উপরে 7 7 49। এখানে ওই 7টা কীভাবে পেলাম? 63 ভাগ আমরা কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে, সমান সমান 7। আচ্ছা, এর পরবর্তীটা আছে 16 নিচে 21। আমার দরকার 16-এর সাথে আর 21-এর সাথে কত গুণ করলে 63 হবে? 3 গুণ করলে। কিভাবে? দেখো আমার আছে কত? 21, তাহলে 7 আর 3 গুণ করলে 3 7 21, 21 আছে, তাহলে আর দরকার কত? 3 দরকার। তার মানে এখানে আমার 3 দরকার, তাহলে উপরেও 3 দরকার। তাহলে নিচে পেয়ে গেলাম 63, আর উপরে 3 16 48। এখানেও ওই একই, যেহেতু 63 ভাগ 21 সমান সমান 3, এই 3টা আমরা পেলাম যেভাবে সেটা এখানে লিখে দেওয়া হলো। আরেকটা আছে কত? 50 63, 63 গুণ 50 গুণ 63 আমার দরকার। 63 তো আছেই, তাহলে 63-এর সাথে 1 গুণ করলে আমার 63 হয়ে যায়। তাহলে 63 আর উপরে 50 একে 50। এটা না লিখলেও চলতো, কোনোটাই না লিখলেও চলবে, এগুলি কোনোটাই না লিখলেও কিন্তু অঙ্ক তোমার কাটবে না। 63 ভাগ 63 সমান সমান 1। এখানে একটা কেন গুণ করলাম সেই কারণগুলো এখানে দেখাই দেওয়া হলো। তাহলে এখন দেখো আমরা এই যে 4টি ভগ্নাংশ পেয়ে গেলাম, 4টি ভগ্নাংশই কিন্তু এখন আমার এখানে আমরা যে 4টি ভগ্নাংশ দেখালাম সেই 4টি ভগ্নাংশই কিন্তু আমাদের সমহর বিশিষ্ট হয়ে গেল। এটাও দেখো 63 নিচে, এটাও নিচে 63, এটাও নিচে 63, এটাও নিচে 63। তার মানে সবগুলোরই নিচে হরগুলো সমান চলে আসলো, তাই না? এখন এই সমান আসার পর এখন আমরা চিন্তা করব কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোট। সেটিকে আমরা এখন কোথায় করব? এখানে তো আমার জায়গা নাই, মুছে নিতে হয় কিছু অংশ। এক কাজ করি, এটাকে একটু ছোট করি, যেহেতু 63 ভাগ 7 সমান সমান 9, মানে একটু চাপালাম, এই সাইডে আমি অঙ্কটা করব, ঠিক আছে? ওই পাশে আমি বাকি অংশগুলো করব। তাহলে এ পর্যন্ত কিন্তু তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক একবারে। এখন আমাকে বলছে কি এখানে কি মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও। এখন দেখো
আমাদের সমহর বিশিষ্ট, তাহলে এখানে আমরা লিখব কিন্তু এখান থেকে, সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি কি? একটা আছে 54 নিচে 63, তারপরটা আছে 49 নিচে 63, আরেকটা 48 নিচে 63, আরেকটি 50 নিচে 63। দেখো 54, 63, 49, 63, 48, 63, 50, 63, তাহলে এই চারটি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। এখন দেখো সবগুলোরই হর কিন্তু সমান। এখন লবের মধ্যে সবচেয়ে বড় কোনটা? তাহলে দেখি এখানে সবচেয়ে বড় কোনটা? আমাকে না, সবচেয়ে ছোট কোনটা? আমাকে বলছে ছোট থেকে বড় ক্রমে সাজাতে। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 54 না 49 না 48 না 50? কোনটা সবচেয়ে ছোট? কোনটা? 48টা। তাহলে আমাদের সবচেয়ে ছোট হলো 48। তার চেয়ে একটু বড় কোনটা? 49। 49-এর চেয়ে একটু বড় 50। 50-এর চেয়ে বড় 54, তাই না? তাহলে 48 থেকে 49 বড়, তার চেয়ে 50 বড়, তার চেয়ে 54 বড়, মানে ছোট থেকে বড় ক্রমে সাজালাম। যদি তাই হয় তাহলে এই 48 সম্বলিত যে ভগ্নাংশটা আছে সেটি সবচেয়ে ছোট হবে। তাহলে 48 সম্বলিত ভগ্নাংশ কোনটা? 48 নিচে 63, তার চেয়ে একটু বড় হবে 49 সম্বলিত, 49 নিচে 63, তার চেয়ে একটু বড় হবে 50 সম্বলিত, মানে এইটা 50 নিচে 63, তার চেয়ে একটু বড় হবে 54 নিচে 63, তাই না? কিন্তু আমার কি বইতে যে অঙ্কটা দেওয়া আছে সেগুলির মধ্যে কি এই সংখ্যা দেওয়া আছে? ভগ্নাংশগুলো কি এরকম দেওয়া আছে? নাই, ভগ্নাংশ কিন্তু অন্যরকম দেওয়া ছিল। তাহলে দেখো 48/63, অর্থাৎ 63 ভাগের 48 ভাগ, এটা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি সেটা আমাকে চিন্তা করতে হবে। দেখো 63 ভাগের 48 ভাগ আমরা কোন ভগ্নাংশ থেকে পাইছি? 63 ভাগের 48 ভাগ কোথা থেকে পেলাম? 21/16 থেকে। 21/16 থেকেই কিন্তু আমরা 48টা পাইছি, তাই না? তাহলে বা এই মানটা কার? এই মানটা এই যে 63 ভাগের 48 ভাগটা কার? 21/16 ভাগ, 16 নিচে 21। এরপর 63, 49, এটা কোনটার? 63, 49 ছিল 9/7, তার মানে 9 ভাগের 7 ভাগ। এবার 63 ভাগের 50 ভাগ, এটা কার? 63, 50, এটা হলো 63, 85। আর 63 ভাগের 54 ভাগ, এটা কার? 63 ভাগের 54 ভাগ, এটা 7 ভাগের 6 ভাগ, তার মানে উপরে 6 নিচে 7। বিষয়টা বুঝতে পারছো কিনা? একেবারেই সহজ কিন্তু। আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই পর্যন্ত আমরা গতদিন শিখাইছিলাম এইভাবে কীভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা যায়, এটুকু তোমরা কিন্তু আগেই শিখে আসছো। আজকে কিন্তু আমাদের নতুন শিখতে হচ্ছে শুধু এইটুকু। এখান থেকে আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো লিখলাম, লেখার পর দেখব সবচেয়ে ছোট কোনটা? 48 লিখলাম, তার চেয়ে একটু বড় 49, তার চেয়ে বড় 50, তার চেয়ে বড় 54, এগুলো লিখলাম। এবার 48-এর সাথে ভগ্নাংশ কোনটা? এইটা লিখলাম। 49-এর ভগ্নাংশ এইটা, 50-এর ভগ্নাংশ এটা, 54-এর ভগ্নাংশ এটা, সিরিয়াল অনুযায়ী যার যার সিরিয়ালই কিন্তু আমি লিখলাম। এগুলি তোমাদের বোঝানোর জন্য আরেকটা কাজ করি, একটু অন্য কালারের কালি দিয়ে একটু মার্কিং করে দিই। এই 48-এর ভগ্নাংশটা, 49-এর ভগ্নাংশ, 50-এর ভগ্নাংশ, 54 ভগ্নাংশ, যার যার ভগ্নাংশটাকে, এটা লাল দাগ কিন্তু তোমরা দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য। এটা তো সিরিয়ালটা সোজা ছিল না, যার জন্য আমি এটাকে এইভাবে দেখালাম। এরপর এই 48 কোথা থেকে পাইছি আমরা? 63 ভাগের 48 ভাগটা, 63 ভাগের 48 ভাগটা পাইছি 21/16 থেকে। দেখো এই মানটা আসলো এই যে 21/16 থেকে। 49টা পাইছি 9 ভাগের 7 ভাগ থেকে, এটা পাইছি এখান থেকেই, এটা পাইছি এই যে 7 ভাগের 6 ভাগ থেকে 63, 54 পাইছি। আমাকে বলছে কি ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে। তাহলে দেখো সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, ছোট থেকে বড় ক্রম অনুসারে আমাদের কিন্তু অলরেডি সাজানো হয়ে গেল। এটি অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটাকে আমরা জাস্ট একটু সাজিয়ে লিখবো আর কি, ঠিক আছে? তাহলে এখানে একটু কথা লিখে দিই। সুতরাং বা উত্তর ভগ্নাংশ
গুলোকে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বই দেখে আর কি, বইতে কীভাবে লিখছে আমি লিখতে পারতাম ছোট থেকে বড় ক্রম অনুসারে, কিন্তু বইতে লিখছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে এবং বইয়ের ভাষাটাকে আমরা ব্যবহার করি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। সাজিয়ে পাই কি 21 ভাগে 16 ভাগ ইজ লেস দেন 9 ভাগের 7 ভাগ 50 ভাগের 63 ভাগের 50 ভাগ 7 ভাগের 6 ভাগ। এই তো শেষ। তাহলে এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 3-এর ক নাম্বার অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে খ নাম্বার অঙ্কটা, তাহলে খ নাম্বার অঙ্কটা আমি খুব ধীরে 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 সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বোঝাতে পেরেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আশা করি, আমার বিশ্বাস তোমরা সকলেই বুঝতে পেরেছো। তবে যদিও তোমরা একটু আধটুকু যদি নাও বুঝতে পারো বা তোমাদের একটু সমস্যা হয়েও থাকে, সেটা তোমরা পরবর্তী আরেকটু অঙ্ক করলে তোমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তাহলে আমি পরবর্তী অঙ্কটা করি, তোমরা একটু মনোযোগ দিয়ে পরবর্তী অঙ্কটা দেখো। ঠিক আছে, তাহলে আমি 3-এর খ নাম্বার অঙ্কে চলে যাই। এই লেখাটা তো একই থাকবে, এই জন্য এই লেখাটা মুছলাম না আমি। খ নাম্বার কি দেওয়া আছে আমাদের 72 ভাগের 65 ভাগ 36 ভাগের 31 ভাগ তাহলে এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে এর জন্য আমাদের প্রথমত কী কাজ করা দরকার? হরগুলোর লসাগু বের করবো। তাহলে হরগুলো কী আছে এখানে? 72, 36, 60, 24 সবগুলোই জোড় সংখ্যা। তাহলে তো 2 দিয়ে ভাগ করা যাবেই। 2 দিয়ে আগে ভাগ করি আমরা। তাহলে কত হয়? 3 দুগুণে 6, 1 এ 6, 1 এ 2 12, 6 দুগুণে 12, 18 দুগুণে 36, 30 দুগুণে 60, 12 দুগুণে 24। আবার 2 দিয়ে ভাগ দেই। 36কে 2 দিয়ে ভাগ দিলে 18 দুগুণে 36, 18কে 2 দিয়ে ভাগ দিলে 9, 30কে 2 দিয়ে ভাগ দিলে 15, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6। এখানেও আমাদের 1টা 2টা জোড় সংখ্যা আছে, তাহলে আবারও 2 দিয়ে ভাগ দিতে পারি। 18কে 2 দিয়ে ভাগ দিলে হয় 9, 9কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, যার জন্য 9 লিখলাম। 15 লিখলাম, কারণ 15কে 2 দিয়ে ভাগ করা যায় না। 6কে 2 দিয়ে ভাগ দিলে 3। এবারে দেখো 2 দিয়ে আর কাউকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এখন 3 দিয়ে আবার ভাগ করা যায়। 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 5 15, 3 1 এ 3। আবারও 3 দিয়ে ভাগ করা যায়। 3 1 এ 3, 3 1 এ 3। 5কে 3 দিয়ে ভাগ করা যায় না, যার জন্য 5-এর 5ই নামাইলাম, 1-এর 1ই নামলাম। এটি আমাদের, তাহলে আর কোনো কিছুই ভাগ করা যায় না। তাহলে সুতরাং লসাগু কত? 2 গুণ 2 গুণ 2, 2 আছে 3টে, তারপর 3 গুণ 3 গুণ 1 1 গুণ করা দরকার নেই, 5, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72, 72কে 5 দ্বারা গুণ করলে যা হয় তাই, অন্য জায়গায় আপি করি। 72কে 5 দ্বারা গুণ করি, 5 দুগুণে 10, 5 7 35, আর একে 36, 360। ঠিক আছে, তাহলে এখানে আমাদের
আসতেছে 360। এই সংখ্যাগুলোকে আরেকটু চাপিয়ে লিখি, কারণ এই বরাবর বাদ দিয়ে ওপাশে আমাদের কিছু সংখ্যা লিখবো আরও, ঠিক আছে, কারণ পরবর্তী আমাদের অঙ্কটা এখানে আটবে না, এই জন্য 3 গুণন 3 গুণন 5 একই জিনিস আমি একটু চাপিয়ে লিখলাম আর কি, যেন এই সোজা দাগ দিয়ে ওই পাশে বাকি কাজগুলো করতে পারি। তাহলে আমাদের লসাগু পেয়ে গেলাম 360, তাই না? এখন আমরা এই প্রথম ভগ্নাংশটা লিখব, কত? 65 নিচে 72। তাহলে আমাদের নিচে আছে 72 গুণ 65 গুণ, এখন 72 দিয়ে আমাদের 72-এর সাথে কত গুণ করলে 360 হবে আমরা জানি না, এটা আমাকে বের করতে হবে। তাহলে কীভাবে বের করতে পারি? এখান থেকে তুমি টেকনিকটা অবলম্বন করতে পারো। আমি কিন্তু কিছুক্ষণ আগেই এটা বের করে ফেলছি অলরেডি। 72-এর সাথে 5 গুণ করলে বের হবে। যেমন দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72। তাহলে এই সবগুলোর গুণফল পাইছি আমরা 72, তাই না? এখান থেকে এই পর্যন্ত এই সবগুলোর গুণফল পাইছি আমরা 72। তার আর অতিরিক্ত থাকে কত? 5। তাহলে 72-এর সাথে 5 গুণ করেই তো আমরা 360 পাইছি। তাহলে এখানে আমাদের 5 গুণ করতে হবে, এখানেও 5 গুণ করতে হবে। আর যদি এই টেকনিকটা যদি তোমরা না জানো, তাহলে তোমাদের করতে হবে কি, আবার অন্য জায়গায় রাফে 360-কে 72 দিয়ে ভাগ দিতে হবে, তারপরে তোমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? তার মানে 5 বার 5 72 360। তাহলে এগুলি তোমাদের একটু কঠিন হয়ে যাবে বেশি। আর এখান থেকে যদি তোমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করো, তোমাদের জন্য সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে অঙ্কগুলো। এবার নিচে 72 দ্বারা 5কে গুণ করলে 360, আর উপরে 65-কে 5 দ্বারা গুণ করো। দেখো, 5 5 25-এর 5, হাতের হলো 2, 5 6 30, আর 2 কত? 32, অর্থাৎ 325। এখানে যেহেতু ওই কথাটা লিখে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে আমি যেহেতুটা অন্যভাবে লিখে দিই, যেহেতু 360 ভাগ 72 সমান 5, ঠিক আছে? এই 5টাই যেখানে 5 দিয়ে যে গুণ করলাম, 5টা কীভাবে পেলাম? 360-কে 72 দ্বারা ভাগ করে। কিন্তু সেই 72 দ্বারা আমরা অন্য জায়গায় রাফে ভাগ করিনি, আমি এই যেখান থেকে টেকনিকটা অবলম্বন করছি। কারণ এখান থেকে এই পুরাটার গুণফল আসে 72, তার সাথে আর 5 গুণ করলেই তো আমাদের 72 হয়ে যাবে। এই জন্য আমাদের এখানে 5টা এখানে বসিয়ে দিতে হয়ে গেল। এই পদ্ধতি তোমরা অবলম্বন করবে তোমাদের তাড়াতাড়ি অঙ্কগুলো সমাধান করার জন্য। কারণ তোমরা কিন্তু পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করার কোনো সুযোগ পাবে না। তোমাদের ক্লাস 7 পর্যন্ত কোনো ক্যালকুলেটর ব্যবহার করার কোনো অনুমতি নেই। ক্লাস 8-এ গিয়ে তোমরা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, 9 10-এ গিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি পাবে। কিন্তু ক্লাস 7 পর্যন্ত তোমাদের পরীক্ষার হলে একেবারেই ক্যালকুলেটর নিষিদ্ধ। আর এ কারণেই তোমাদের এগুলি কিন্তু ব্রেন খাটিয়ে দ্রুত অঙ্কগুলোকে সমাধান করার টেকনিকগুলো তোমাদেরকে শিখতে হবে। এর পরবর্তী ভগ্নাংশটা কী দেওয়া আছে দেখো, 31 নিচে 36। 36-এর সাথে কত গুণ করব, এবং যা গুণ করবো সেটি আমরা 31-এর সাথেও গুণ করব। দেখো 36, আমি এখান থেকে ওই টেকনিকটা আসতে পারি। এখানে আছে আমার কত? 360, মানে এটাকে যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে তো 36 হয়ে যায়। 36 দিয়ে 360-কে ভাগ দিলে তো 10 হয়, একটা শূন্য। এই পদ্ধতিগুলো তোমাদেরকে শেখানো হয়েছে বা জানো তোমরা। কারণ অথবা অন্য পদ্ধতি দেখো, এখানে আমরা দেখি 3 3-কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। তার মানে 3 3-কে 9, 9 দুগুণে 18 দুগুণে 36, এই পর্যন্ত আসে আমার 36। তাহলে বাকি থাকে 2 আর 5, 5 দুগুণে 10, তাই না? তাহলে সেই কথাটাই এখানে আমরা লিখে দিই, 10 উপরেও 10। 31 দিয়ে 10-কে গুণ করলে 310, আর এখানে 360। এটাও তোমার ওই কারণটাই লিখে দিবে। এগুলি আমি মুছে দিলাম, যেহেতু 360 ভাগ 36 সমান 10, এটাও তোমরা দেখিয়ে দিলে। এরপরেরটা আছে কি, ভগ্নাংশে 53, আর নিচে আছে 60। দেখো, নিচে 60, উপরে 53। এই 53-এর সাথে কত গুণ করব, সেটা যত গুণ করবো 60 দিয়ে আমরা এখানে দেখো 360-কে 60 দিয়ে ভাগ করি। 360-কে 60 দিয়ে ভাগ করবো। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে না, আমার 60 বানাইতে হবে এখানে। তাহলে দেখো 3 5 15, 3 5 15, 3 5 15,
এই 15-র সাথে 2 গুণ করলে কি 60 হয়ে যায় না? না 30, 30-এর সাথে আর 2 গুণ করলে 60। তাহলে 2 দুগুণে 4 আর হলো 15, 4 15 60। তাহলে আমাদের থাকে কত? 3 আর 2 6 থাকে, তাই না? তাহলে 6 থাকে, তার মানে এই 60-এর সাথে 6 গুণ করলে সহজ হিসাব, 6 আর 6 গুণ করলে 6 6 36, তার ডানে একটা শূন্য, তার মানে 360 হয়ে যায়। তোমাকে এইভাবে টেকনিকগুলো অবলম্বন করতে হবে। তাই তোমাকে এক এক জায়গায় এক একভাবে তোমরা কোনভাবে তাড়াতাড়ি অঙ্কটাকে সমাধান করতে পারবে সেটা তোমাদের ব্রেইন বলে দেবে, অটোমেটিক্যালি দেখবে। 360 আর উপরে 53-কে 6 দ্বারা গুণ করি, 3 6 18, 8 হাতের হলো 1, 5 6 30 আর 1 31। হ্যাঁ, তাহলে এখানে আমরা ওই এটা লিখে দেব, যেহেতু 360 ভাগ 60 সমান সমান 6। এখানে যে 6 গুণ করলাম কেন, সেই কারণটা। এর পরবর্তীতে আছে 17, নিচে 24। তাহলে 24 গুণ 17 গুণ 24। দেখো তো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের সবচেয়ে সহজ হয়। 2 2 2, তাহলে 2 দুগুণে 4, এই যেখান থেকে 2 দুগুণে 4 দুগুণে 8, 3 8 24, তাই না? তাহলে এই পর্যন্ত আমাদের 24 পাওয়া যায়। তাহলে 24 ছাড়া আর বাকি থাকে কত? 5 আর 3, তাহলে 3 5 15। তাহলে আমার অবশ্যই এখানে 15 গুণ করলেই, 24-এর সাথে 15 গুণ করলেই 360 পাওয়া যাবে। তাহলে উপরেও আমি সেই 15ই দিয়ে দিলাম। তাহলে নিচে আসলো 360। 15 দিয়ে 17-কে গুণ করলে কত হয়? এটা তো মুখে মুখে হিসাব করা কঠিন, এটা আমার রাফ করে দেখতে হবে। আচ্ছা, এখানে কী করি? 5 15 75, 6 15 90, 7 15 105। 105-এর 5 হাতের হলো 10, 15-কে 15 আর 10 25, 255 হয়ে গেল মুখে মুখেও। 7 15 কত? 105, 105-এর 5 মানে 105, তার 5 বসালাম, তাহলে আর হাতের হলো কত? 10। এবারে 15-কে 15 আর 10-এ 25, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে পেলাম সেই কারণটা এখানে লিখে দিই। যেহেতু 360 ভাগ কত? 24 সমান সমান 15। যেখানে 15টা যে গুণ করলাম সেটা কীভাবে গুণ করলাম, কেন গুণ করলাম সেই কারণটা এখানে দেখিয়ে দেওয়া হলো। তাহলে এই যে আমরা 4টি ভগ্নাংশকে আমরা এরকম করে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করলাম। তাহলে এই কথাটাকে এখানে লিখি। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কি, এগুলিকে আমরা লিখব। প্রথমে ছিল 325, নিচে 360 একটা, তারপর একটা বেশি 310, নিচে 360, তারপর একটা বেশি 318, নিচে 360, তারপর একটা বেশি 255, 360। এই তো আমাদের সমহর বিশিষ্ট। দেখো প্রত্যেকটারই হর এখানে সমান চলে আসছে, তার মানে এই জন্য এটাকে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে তাহলে আমাদের লিখি, এখানে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলছে। তাহলে এই লবগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? দেখো তো, লব এটা 300 ঘরে 300 ঘরে 300 ঘরে, এটা হলো 200 ঘরে, তার মানে এটা সবচেয়ে ছোট না? তাহলে 255 সবচেয়ে ছোট। তার চেয়ে একটু বড় কোনটা? 310 না 318? 318 তো বেশি, 325 আরও বেশি, তাহলে 310। 310-এর চেয়ে বড় হলো 318, তার চেয়ে বড় 325। তাহলে আমরা এখানে লিখব এই 255 সংবলিত যে ভগ্নাংশটা আছে সেটাকে লিখব। 255 সংবলিত ভগ্নাংশ কত? 255 নিচে 360 ইজ লেস দ্যান 310 নিচে 360 ইজ লেস দ্যান 318 নিচে 360, 325 ইজ লেস দ্যান 360। এখন দেখো এই 255 এটা আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছিলাম? 255 নিচে 360, এই 255/360, এই যে 255/360 আমরা কোনটা থেকে পেয়েছিলাম? 17/24 থেকে না? তার মানে 17 নিচে
24 310টা পেয়েছিলাম কোথা থেকে? 310 পেয়েছিলাম এইখান থেকে, তাই না? 31/36 এটা থেকে পেয়েছিলাম। 31/36 থেকে তো 310 পেয়েছিলাম, তাহলে এখানে লিখলাম 310, নিচে 360। এরপরে 318 পাইছিলাম কোনটা থেকে? 53, অর্থাৎ 53/60, তাহলে 53/60 এখানে লিখব। তারপর 325 এটা পেয়েছিলাম আমরা একদম এটা থেকে 65/72, 65/72। এই তো আমাদের এইটা হলো সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে আমাদের সাজানো হয়ে গেল। একেবারেই সহজ অঙ্ক। তাহলে এটাকে আমরা এখন উত্তরটা খালি লিখে দেব। উত্তর ভগ্নাংশগুলোর ছোট থেকে বড় ক্রম অনুসারে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, অথবা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উত্তর ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই কথাটা কি লিখে দেব আবার? 17 নিচে 24। আমি এখানে একটু ভুল করছি, 310/360 লিখলাম কেন? একই জিনিস লিখলাম কেন? 310/360 ছিল 31/36-এ, দেখছো? 31 আমি একটা শূন্য দিয়ে দিছি এখানে, যেটা লিখতে গিয়ে ধরা পড়লো আর কি। 31/36, 53 নিচে 60, 65 নিচে 72, এটি আনসার। আমাদের এই যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল, সেই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে ছোট পেয়ে গেলাম কোনটা আমরা? এটা হলো সবচেয়ে ছোট, এটা হলো 1 নম্বরে, তাই না? তার চেয়ে একটু বড় কোনটা? 31/36, এইটা হলো আমাদের 2 নাম্বার। তারপর একটু তার চেয়ে একটু বড় হলো 53, এটা হলো 3, 1 2 3। তারপর এটা হলো 4, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমরা, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, জাস্ট এগুলোকে আমি সাজিয়ে দিলাম। তোমরা কিন্তু আবার লাল দাগ দিয়ে ওইটা দিও না, এটা জাস্ট বোঝানোর জন্য। আমাদের এইটি তো মেইন অঙ্কটা ছিল, সেই অঙ্কটাকে আমরা এখানে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখলাম, এটি আমাদের মূল কাজ। তাহলে আমি তোমাদেরকে আগেই বলছি, আমরা ক্লাস 3 থেকেই কিন্তু ভগ্নাংশের এরকম অঙ্কগুলো শিখে আসছি। ক্লাস 3, 4, 5 তিনটি ক্লাসে আমরা শিখে আসছি, কিন্তু সেগুলি আমরা শিখছিলাম খুব ছোট্ট ছোট্ট ভগ্নাংশ দিয়ে। কিন্তু এখন আমরা একটু বড় ভগ্নাংশে চলে আসছি, এবং সেগুলো দেখো একটারও হরগুলো সমান নাই, কিন্তু সেই হরগুলোকে আমাদের আগে লসাগু করে সমহর বানাতে হয়, তারপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে সেখান থেকে আমরা ছোট থেকে বড় ক্রমে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। তাহলে এই প্রক্রিয়াগুলো তোমাদেরকে খুব দ্রুত শিখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমি 4 নম্বর অঙ্কটা দেখো আছে, নিজের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। উপর থেকে মানে নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে, অর্থাৎ বড় থেকে ছোট ক্রম অনুসারে। এই অঙ্কটাই তোমাদের পরীক্ষাতে যদি থাকে, আবার এই অঙ্কটাই আমাদের পরীক্ষাতে থাকলো, ভগ্নাংশগুলো মানের অধক্রমে সাজাও। তাহলে তোমরা কি করতে? এই পর্যন্ত যা আছে তাই লিখতে, এই পর্যন্তও যা আছে তাই লিখতে। এখানে এসে শুধুমাত্র তোমরা আগে লিখতে এইটা, তারপরে এটা, মানে এখানে গ্রেটার দেন দিয়ে, অর্থাৎ 325 গ্রেটার দেন 318 গ্রেটার দেন 310 গ্রেটার দেন 255, জাস্ট এগুলিকে খালি উল্টায় লিখতে, তাই শেষ। এই পর্যন্ত কাজ কিন্তু আমাদের একই। তাহলে এখন এই যে 4 নম্বরে যে অঙ্কগুলো, এখানে যে প্রক্রিয়ায় আমি অঙ্কগুলো করলাম, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের অঙ্কগুলো চলবে। শুধুমাত্র আমাদের এখানে এসে ভগ্নাংশগুলো হলো এই পর্যন্ত লিখে, এই যেখানে যে আমরা লেস দেন দিয়ে লিখছি ওইটা না লিখে খালি আমরা লিখবো গ্রেটার দেন দিয়ে। এখানে লিখছি আগে ছোটোটা, ওখানে লিখবো আগে বড়োটা।
বড়, তার চেয়ে ছোটো, তার চেয়ে ছোটো, তার চেয়ে ছোটো, শুধু এই একই প্রক্রিয়া আমাদের অঙ্কগুলো হবে। যেহেতু তোমাদের পরীক্ষায় সরাসরি বইয়ের অঙ্কগুলো কিন্তু খুব কমই আসে, তোমাদের পরীক্ষাতে কিন্তু বেশিরভাগই আসে বইয়ের অঙ্কগুলোর আলোকে একটু বানিয়ে বানিয়ে বিভিন্নভাবে সৃজনশীল প্রশ্নগুলো করে। এই অঙ্কটা দিয়ে তোমাদের বইতে তোমরা শিখে আসছো ছোটো থেকে বড়, তোমাদের পরীক্ষাতে ক নাম্বার বা খ নাম্বারে দিয়ে দিল এটা বড় থেকে ছোটো ক্রমে সাজাও, তখন কি তোমরা বা মানের অধক্রম অনুসারে সাজাও, এই অঙ্কটাকেই বলে দিল, তখন কি তোমরা খালি এইভাবে দিয়ে আসবে? অবশ্যই না। তাহলে তোমাদের পদ্ধতিগুলো একই, শুধুমাত্র লেস দ্যান আর গ্রেটার দ্যান, শুধু এটুকুই ডিফারেন্স। তাহলে এখন আমি সেইভাবে এখন দ্রুত আমি 4 নম্বরের ক আর খ দুটি অঙ্ক আছে আমি সমাধান করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এটা লিখলাম মুসলাম কেন? আচ্ছা, ওটা চারের ক, এটা ছোট অঙ্ক আছে, খুব বেশি বড় না, আমি এই জন্য তাড়াতাড়ি সমাধান করে দিতে পারবো, সময়টাও বেশি চলে গেছে অলরেডি। চার ভাগের 3 ভাগ, 7 ভাগের 6 ভাগ, 8 ভাগের 7 ভাগ, 12 ভাগের 5 ভাগ। এখানে খালি আমরা একটু লিখব প্রদত্ত, যেটা মুছে ফেলছিলাম। প্রদত্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, এই কথাটাকে আমরা আগে লিখে নিলাম। তাহলে এখন আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদের প্রথম কাজ কি? এই হরগুলোর লসাগু বের করা। তাহলে এখানে 4, 7, 8, 12, এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2 দুগুণে 4, 7, 8কে 2 দিয়ে ভাগ দিলে 4, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6, এরপর আবার 2 দিয়ে ভাগ দিলে 2, 1, 7, 2, 3, আর কোনোটাকেই ভাগ করা যায় না। তাহলে লিখি সুতরাং লসাগু 2 গুণ 2 গুণ 7 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 7টা, এখানে আর একটু সহজ করে নেই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24কে অন্য জায়গায় আমরা 24কে 7 দ্বারা গুণ করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 4 7 28 8, হাতের হলো 2, হাতের হলো 2, 7 দুগুণে 14, 8 2 16, তাহলে 168, ঠিক আছে? এটা আমাদের লসাগু চলে আসলো। এখন আমার এটাকে বলছি কি, মানের অধক্রম অনুসারে সাজাও বা সাজিয়ে আমরা এটাকে অঙ্কটাকে দেখবো, ঠিক আছে? কি করতে পারি। ঠিক আছে। এখন সুতরাং এটাকে আগে লিখি 3 নিচে 4, আমার টার্গেট 168 রাখা, তাই না? 168 রাখতে হলে 4 উপরে 3, এই 4-এর সাথে কত গুণ করব? কত গুণ করলে 168 হবে? দেখো 2 দুগুণে 4, এটা বাদ দিলাম, তাই না? 3 7 21, 21 দুগুণে আমার এই 4 বাদ গেল, তাহলে 7 আর 3 গুণ করলে 3 7 21, 21 দুগুণে 42, তাহলে অবশ্যই এখানে 42 গুণ করলেই 168 আসবে। দেখো 4 দুগুণে 8, 4 4 16, তাহলে এখানে নিচে যেহেতু 42 গুণ করলাম, উপরে আমরা 42 গুণ করব। এখানে কত? 168, আর উপরে 3 দুগুণে 6, 3 4 12, এখানে আমরা ওই কারণটা লিখে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা এর একবার আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছিলাম, এখনও লাল কালি দিয়েই লিখে দিই। যেহেতু 168 ভাগ 4 সমান সমান 42, মানে 42 দ্বারা কেন গুণ করলাম সেই কারণটা। এরপরেরটা আছে 6 নিচে 7, 6 গুণ 7 গুণ,
দেখো এই 7 বাদ দেই, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, তাহলে এই সবগুলো মিলিয়ে হয় 24। 24-এর সাথে 7 গুণ করে 168 পেয়েছিলাম, তাহলে অবশ্যই এখানে 24 দিয়েই গুণ করতে হবে। তাহলে এখানে নিচে আসলে 168 আর উপরে 4 6 24-এর 4 হাতের 2, 6 দুগুণে 12 আর 2 14, 144। এখন আমরা ওই কথাটাই লিখব, যেহেতু 168 ভাগ 7 সমান সমান 24। এরপরেরটা আছে 7 নিচে 8, 7 নিচে 8। এখন দেখো 8 দিয়ে আমরা কত, এই 168 বানাতে হলে 8-এর সাথে কত গুণ করব? 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে এই 2 2 2 এই 3টা চলে যায়, তাহলে আর থাকে আমাদের 3 সাথে 21 থাকে। সাত একে 7, 7 দুগুণে 14। আরেকটা আছে হলো 5 নিচে 12। দেখো 12 এখানে আমাদের কি করব? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 যদি বাদ যায় তাহলে 7 আর 2 14 থাকে। 5 14 70। এই তো, তাহলে আমাদের কিন্তু এই মানগুলো আমরা পেয়ে গেলাম অলরেডি। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। তাহলে এখন আমরা এই কথাটাকে লিখব, এখান থেকে এই জায়গা চলে যাই। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি কি আছে আমাদের? প্রথমটা 126, নিচে 168, তারপরটা 144, তারপরটা 147, তারপরটা 70, এখন আমাকে বলছে মানের অধক্রম অনুসারে সাজানোর জন্য, অর্থাৎ সবচেয়ে বড়টা থেকে ছোটটাই নিয়ে আসতে বলছে। তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় মান কোনটা দেখো তো? এই লবগুলোর ভিতরে 70, 147, 144, 126, তার মধ্যে সবচেয়ে বড় হলো 147। 147 ইজ গ্রেটার দেন, আগেরটা ছিল লেস দেন, এখন তো আমরা লিখছি গ্রেটার দেন, বড়। কার চেয়ে? 144-এর চেয়ে। 144 আবার বড় কার চেয়ে? 126-এর চেয়ে। 126টা বড় কার চেয়ে? 70-এর চেয়ে। এখন এই 147টাকে আমরা লিখতে পারি 147, নিচে আমাদের হরগুলো লিখবো 168, 144 নিচে 168, 126 নিচে 168, 70 নিচে 168। এখন এই 147 আমরা কোথা থেকে পেয়েছিলাম? 147টা আমরা পাইছিলাম কোনটা থেকে? এইটা 7/8 থেকে, 7/8 থেকে। 144টা পেয়েছিলাম আমরা কোথা থেকে? 6/7 থেকে, 6/7 থেকে। 126টা পেয়েছিলাম আমরা প্রথমটা, অর্থাৎ 3/4 থেকে। আর 70টা পেয়েছিলাম আমরা 5/12 থেকে, তাই না? তাহলে আমাদের কি উত্তরটা হয়ে গেল? তাহলে উত্তর প্রদত্ত গুলোকে মানের অধক্রম
মানের অধক্রম চন্দ্রবিন্দু দিছে এখানে, অনুসারে সাজিয়ে পাই কত 7/8, 6/7, 3/4, 5/12। এটি আনসার। অঙ্কটা কি খুব কঠিন হয়ে গেল? একেবারেই সহজ। আগেরগুলো ছিল আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজিয়েছিলাম, ছোট থেকে বড় ক্রমে, আর এখন বড়টা আগে লিখলাম, সেই বড়টা থেকে আস্তে আস্তে ছোটোর দিকে চলে গেলাম। তাহলে বড় থেকে ছোট ক্রমে একই নিয়ম, একই রকম সব। তার মধ্যে 4-এর কটা হয়ে গেল। একইভাবে আমি একটু দ্রুত 4-এর খ নাম্বারটা শেষ করে দিই। তাহলে আজকে এই 4-এর ক খ পর্যন্তই শেষ করব, এবং 5 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো 5, 6, 7 এগুলি যোগ বিয়োগের অঙ্কগুলো এগুলি আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো। আজ আমি 4 নাম্বার অঙ্কটা শেষ করে দিই, কারণ একই নিয়মের অঙ্ক যেহেতু, অর্থাৎ এটা আমি আজকে আর না রাখলাম। ঠিক আছে, এটাও শেষ করে দিই একবারেই। এটা আশা করি সবাই তো তুলে ফেলেছই, আমার মুছতে আর কোনো বাধা থাকার কথা না, তারপরে মুছে ফেলেছি অলরেডি। কি কি দেওয়া আছে এখানে? 25 ভাগের 17, হাতেই নেই। 25 ভাগের 17 ভাগ, 40 ভাগের 23 ভাগ, 51, 65, 67/130। 25, 17, 40, 23, 65, 51, 130, 67। একটু অঙ্কটা যদিও একটু বড়, মানে সংখ্যাগুলো একটু বড়ই, কিন্তু বড় হলেও অঙ্ক কঠিন কিছুই না। আগে একটু চিন্তা করে দেখো, সহজ হয়ে যাবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে? এখন এই হরগুলো 25, 40, 65, 130 জোড় সংখ্যা আছে একটা, দুইটা, অতএব আমরা 2 দিয়ে ভাগ দিবই। জোড় সংখ্যা 2টি থাকলে আমরা 2 দিয়ে ভাগ দিব আগে। তাহলে 25-এর 25 নামলো, কারণ 25কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না। 40কে 2 দিয়ে ভাগ দিলে পাই আমরা 20, 65, 65 হলো। 130কে 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণে 12, 1 5, 65। ঠিক আছে, এবারে 5 5 সবগুলোকে 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে দেই, 5 5 25, 4 5 20, 5 13 65, 5 13 65। এবারে 13 দিয়ে ভাগ করা যায়। 13 দিয়ে ভাগ করলে 5-এর 5, 4-এর 4ই নামলো, এগুলি আর চেঞ্জ হলো না। 13কে ভাগ দিলে 1 1, শেষ। 4 আর 5 এটা তো আর দুইটি মৌলিক, দুইটিকে আমাদের কমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অতএব সুতরাং লসাগু কত? 2 গুণ 5 গুণ 13 গুণ 5 গুণ 4, 2 5 13, 2 5 13, 5 4, 5 4, 1 আর 1 তো গুণ করার দরকার নেই। এবার এখানে দেখো 5 দুগুণে 10। আমি সহজভাবে গুণ করার কিছু পদ্ধতি তোমাদেরকে শিখাই নিই। এখানে আমরা পাই কত? 5 দুগুণে 10। এখানে পেলাম 4 5 20। আমরা কিন্তু রাফ না করে কিভাবে করতে পারি? 10 আর 20 গুণ করলে কত হয়? তাহলে 200 না? 2 1 2 আর 2টা 0, 200। আর সেই 200কে 13 দ্বারা গুণ করলে তাহলে 13 দুগুণে 2600। আমার কিন্তু কত সহজে হয়ে গেল এটা, তাই না? তাহলে আমরা এখানে যদি তোমরা করতে 2 আর 5 গুণ করে যা পেলা, তার সাথে আবার 13 অন্য জায়গায় রাফে গুণ করতে, তাকে আবার 5 দিয়ে গুণ করতে রাফে, তারপরে 4 দিয়ে গুণ করতে, তোমার কিন্তু অনেক সময় চলে যেত। তাহলে তোমাদের এইভাবে কিছু কিছু জায়গায় তোমরা এক এক জায়গায় এক এক ধরনের অঙ্ক দেখে কোন অঙ্কে কোন টেকনিকটা অবলম্বন করতে চায় তোমাদের ব্রেনটাকে সেভাবেই কাজে লাগাবে। এটাই হলো তোমাদের অঙ্কের কৌশলগুলো, অর্থাৎ টেকনিকগুলো। দেখো এখানে 5 দুগুণে 10, 4 5 20। 20 আর 10 গুণ করলে হয় 200, আর সে 200কে 13 দ্বারা গুণ করলে 13 দুগুণে 2600। কত সহজ হয়ে গেল।
তাহলে এটা আমাদের লসাগু পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এই লসাগুর মধ্যে থেকে আমরা কি করব, 17 নিচে 25, আমাদের এই 25-এর সাথে কত গুণ করলে 2600 হবে সেটাকে আমরা কীভাবে বের করতে পারি, তোমাদের পদ্ধতিগুলো আগেই দেখাই দিয়েছিলাম। দেখো 25 আমরা আগে বের করবো, এখান থেকে 5 আর 5 গুণ করলে 5 5 25, এই দুইটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে বাকিগুলোর গুণফলটাই হবে এখানে। তাহলে 13 দুগুণে 26 অথবা 13 দুগুণে 26, 4 13 3 13 39, 4 13 52, 52 দুগুণে 104, অবশ্যই এখানে 104 হবে, ঠিক আছে। তাহলে 100 দিয়ে 25কে গুণ করলে 2500, আর 4 দিয়ে 25কে গুণ করলে 100, তার মানে 2600 হয়ে গেল, তার মানে 104। এখন 104কে 17 দ্বারা গুণ করব, নিচে আসলো কত, 25 দ্বারা 104কে গুণ করে আমরা তো জানি 2600, আর উপরে 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 68-র 8 হাতের হলো 6, 6 17 একে 17, 68 17, এগুলি কিন্তু আমি মুখে মুখেই গুণ করছি, তোমরা যদি না পারো রাফ করে নিবে অন্য জায়গায় 17 দিয়ে 104কে। তবে তোমরা রাফ না করেও পারবে, আমার মতে মুখে মুখে করতে পারবে। তোমাদেরকে একটি পদ্ধতি, একটি কথা আমি বারবার বলছি যে তোমাদের কিন্তু 1 থেকে 20-এর ঘর পর্যন্ত নামতা মুখস্থ রাখা খুবই এসেনশিয়াল, কারণ ভবিষ্যতে তোমাদের এটা যে কত বড় অ্যাসেট হয়ে থাকবে সেটা কল্পনাও করতে পারবে না। তোমাদের কিন্তু ক্লাস প্লে, নার্সারি, কেজি 1 পর্যন্ত, 1-এর মধ্যেই তোমাদের 1 থেকে 20-এর ঘরের নামতা সব স্কুলেই তোমাদেরকে শিখিয়ে ফেলে, অর্থাৎ মুখস্থ করে ফেলে। তাহলে 1 থেকে 20-এর ঘরের নামতা যে তোমাদেরকে মুখস্থ করা 1 বা 2 পর্যন্ত, সর্বোচ্চ 2-এর মধ্যেই তোমাদের 20-এর ঘরের নামতা মুখস্থ করে ফেলে। তার কারণটা কি? কারণ একটাই, এই সময়টায় তোমাদের কিন্তু মুখস্থ বিদ্যাটা একটু বেশি থাকে, তোমরা অনেক তাড়াতাড়ি মুখস্থ করতে পারো, তোমরা ছড়ার মতো করে নামতাগুলো মুখস্থ করে ফেলো, আর সেই মুখস্থটাই তোমার সারা জীবনে তোমাদের এটা অনেক বেশি হেল্পফুল হয়ে দাঁড়ায়। এই জন্য বলছি, তোমরা এখনও যারা মুখস্থ করেনি তারা নামতাগুলো মুখস্থ করে রাখবে, তাতে তোমাদের সহজ হবে। যেমন 17 ঘরের নামতা যদি মনে করো, 4 17 68, 68-র 8 হাতের 6, 17 0 0, কিন্তু যে হাতে 6, সেই 6 বসলো, 17 একে 17। তাহলে আমরা এইভাবে মুখোমুখি কিন্তু গুণগুলো করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখানে আমাদের প্রথম ভগ্নাংশটা আমরা করে ফেললাম। এর পরবর্তীতে আরেকটি ভগ্নাংশ আমরা এখানে দেখি, দেখো খুব সময় নেই আমার, এটা ডান পাশে কারণগুলো লিখে দিলেও হয়, যেহেতু ছাব্বিশশো ভাগ 25 সমান 104। এর পরবর্তীটা আছে কি 23, নিচে 25 না 40 আছে নিচে, দেখো 40 23, 40 দিয়ে আমরা 2600কে গুণ ভাগ করব। তাহলে 40 বানাতে হলে দেখো 5 দুগুণে 10 আর 4 কত হয়, 4 10 40, তাহলে 5 13 65, 65 রাখবো। নিচে 2600 আর উপরে 65-র সাথে 23, এটা আমার রাফেই গুণ করতে হবে, 23কে 65, তাই না, গুণ করবো। 3 5 15, 5 হাতে 1, 3 6 18 আর 1 19, 0 13, 5 9 4 1 1495, যেহেতু 2600 ভাগ 40 সমান 65। এরপর 51 নিচে 65, 51 গুণন 40 নিচে 65-র সাথে 40, যেমন এখানে 40-এর সাথে 65, তাহলে 65-র সাথে 40ই গুণ হবে। 4 1 4, 4 5 20, 0 আর নিচে 2600 ভাগ 65 সমান 40। এরপরটা আছে 67 নিচে 130, 67 গুণন 130 গুণন 20, 13 দুগুণে 26, হ্যাঁ 20, 7 দুগুণে 14 4 হাতের হলো 1, 6 দুগুণে 12 আর 1 13, 4 হাতের হলো 1,
6 × 12 = 13, একটা শূন্য, আর নিচে 2600, যেহেতু 2600 ভাগ 130 = 20। হলো 1768 নিচে 2600, 1495 নিচে 2600, 2040 নিচে 2600, 1340 নিচে 2600। এখানে সবচেয়ে ছোট কোনটা? আমরা ছোট না, এখানে তো বড় থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় কোনটা? 2000। 2040 is greater than 1768 is greater than 1495 is greater than 1340, বা 2040 নিচে 2600, 1768 নিচে 2600, 1495 নিচে 2600, 1340 নিচে 2600, বা 2040 পাইছি আমরা কোনটা থেকে? 51 থেকে। 51 নিচে 65 থেকে। 1768 পাইছি কোনটা থেকে? 1725 থেকে। 1495 পাইছি কোনটা? 2340 থেকে। 1340 পাইছি আমরা কোনটা থেকে? 67 130, তাই না? তাহলে সুতরাং বা উত্তর মানের ঊর্ধ্ব না, ঊর্ধ্ব না, অধক্রম। সাজিয়ে পাই এইটা 51, 65, 17, 25, 23, 40, 67, 130। শেষ। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। আমি এটা আর বুঝালাম না, পরবর্তী অংশগুলো এটুকু তোমরা সহজেই বুঝতে পারবে। এই পর্যন্ত আমি ভালোভাবে বোঝালাম, এর পরবর্তী অংশগুলো তোমাদের আর না বোঝালেও তোমরা আশা করি বুঝতে পারবে। এই জন্য তুমি দ্রুত খালি সমাধান করে দিলাম, তোমরা এটাকে উঠিয়ে নাও। আশা করি সবাই বুঝতে পেরেছো। তা আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে, যোগ বিয়োগ অঙ্কগুলো নিয়ে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আর এই চ্যানেলকে যদি তোমাদের ভালো লাগে, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।